ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই যখন আমরা চাইছি না, সেই সময়ে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে চাহিদা কিংবা যে প্রত্যাশা, সেটির সাথে সাধারণ জনগণ কিংবা নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে তাদের চাহিদা কি মিলছে, নাকি কোথাও গিয়ে সবার সাথেই এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে? অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবার, কিন্তু সেখানে আসলে সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করছে কিনা সে নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জাতীয় সংলাপ সংস্কার ও নির্বাচন নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আয়োজনে আমার সাথে আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। জি, ধন্যবাদ। সংলাপের কথা আসলে আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং বাংলাদেশের ইতিহাসে আসলে সংলাপ অনেকবার হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আসলে সংলাপ আমাদেরকে তেমন খুব একটা সুখকর কোনো খবর বিগত দীর্ঘ সময় ধরে আসলে দিতে পারেনি। কিন্তু যেহেতু আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আছি, নতুন বাংলাদেশে আছি, এই সময়টাতে আসলে আমরা সংলাপ নিয়ে অনেক বেশি আশাবাদী। আপনি কি মনে করছেন যে সংলাপের কথা আমরা বারবার বলার চেষ্টা করছি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছেন তাদের সাথে যে সংলাপ হয়েছে সেটি বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কিনা? ধন্যবাদ। আমাদের সাথে এই সরকারের একটি সংলাপ হয়েছে, জাতীয় সংলাপ, এবং গতকাল আপনি জানেন যে একটি সংগঠনের পক্ষ থেকে সেখানেও জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছিল এবং সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন এবং তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্র সংস্কার একসাথে চলবে। আমি আগে এটি বলেছিলাম বিভিন্নভাবে যে প্রধান উপদেষ্টার কাছ থেকে এই ধরনের একটি ঘোষণা আসা দরকার, অন্যথায় রাজনৈতিক দলগুলো মনে করছে যে আসলে এই সরকার হয়তো একটি বিরাজনীতিকরণের চেষ্টা করছে। কারণ আমরা উপদেষ্টাদের বক্তব্য শুনেছি, এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। বিশেষ করে গত 16ই ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে আগামী 25 সালের শেষে অথবা 26-এর শুরুতে ইলেকশন হতে পারে যদি আমরা অল্প সংস্কারের মাধ্যমে ইলেকশনটা চাই, রাজনৈতিক দলগুলো যদি সে ধরনের প্রস্তাবনা দেয়। এবং তিনি এই কথা বলেছিলেন যদি আরও বেশি সংস্কার চাই তাহলে আরও 6 মাস। তো যাই হোক, এর পরবর্তীতে প্রেস সচিব তিনি একটি বক্তব্য দিলেন, অন্যান্য উপদেষ্টারা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন। এই যে এক একজন উপদেষ্টার এক এক ধরনের বক্তব্য বা প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পরেও কেন অন্য উপদেষ্টাদের এই নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়া লাগে সেই প্রশ্ন আমি করছি। প্রধান উপদেষ্টা যেটি বলবেন সেটি হলো ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল বক্তব্য, এরপরে আসলে আর কোনো বক্তব্য আসতে পারে না। মূলত যে অনৈক্যের সৃষ্টি হয়েছে এই অনৈক্যের পিছনে আমি মনে করি। কিন্তু রাশেদ খান, যে বক্তব্য আসলে প্রধান উপদেষ্টা দিয়েছেন তিনি তো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি নির্বাচন ঘিরে। সেই দাবি আসলে করছেন বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে যাদেরকে আসলে আমরা রাজনীতির মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল বলতে চাই, তারা সেখানেও তো আসলে সেটিও তো আমাদের প্রয়োজন ছিল, একটি রোডম্যাপ তো প্রয়োজন আছে নির্বাচন ঘিরে। দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি এবং যখন আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সাথে বৈঠক হয় সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে আপনাদের একটি রোডম্যাপ থাকা দরকার, আপনাদের সরকারের একটি পরিকল্পনা আপনারা প্রকাশ করেন। কিন্তু এই সরকার আসলে কারোর কথাকেই গুরুত্ব দিচ্ছে না। তারা মনে করছে যে আমরা যে সিদ্ধান্ত নিব সেটি হয়তো জনগণ মেনে নিবে, সেটি হয়তো দলগুলো মেনে নিবে। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সেটি আসলে না। বাংলাদেশের রাজনৈতিক কালচার হলো যে সবাইকে বুঝিয়ে যদি আপনি কিছু করতে পারেন তাহলে ভালো। কিন্তু এখনো পর্যন্ত সরকার আসলে সবাইকে বুঝিয়ে কি সম্ভব? একসাথে কি রাজনৈতিক ক্ষেত্রে কি মত পার্থক্য থাকবে? সেটি তো খুবই স্বাভাবিক। সবাই একমত হবেন না সেটিও খুব স্বাভাবিক। না, কিছু ক্ষেত্রে তো অবশ্যই আমাদের একমত ছিল বা আছে, যেমন হাসিনার পতনের দাবিতে আমরা কি সবাই ঐক্যবদ্ধ ছিলাম না? এবং একই সাথে ভারতের বিষয়ে আমরা তো সবাই ঐক্যবদ্ধ। একই সাথে রাষ্ট্র সংস্কার করা হোক বা বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের পর ইলেকশন, এই বিষয়ে আমরা একমত। কিন্তু আমার কথা হলো যে রোডম্যাপটা না দেওয়ার কারণেই মূলত সমস্যা। ঠিক আছে, আপনি 1.5 বছর থাকতে চান, ভালো কথা। সেনাপ্রধান তো তিনি স্পষ্টভাবে বলেছেন যে 1.5 বছর আমরা এই সরকারকে সহযোগিতা করব। এখন সরকার কেন আবার ভিন্ন ধরনের বক্তব্য দিল? এখন সেনাবাহিনী তো এই সরকারকে সহযোগিতা করছে। আমার প্রশ্ন হলো যদি সেনাপ্রধান এই ধরনের বক্তব্য সরকারের সাথে আলোচনা ছাড়াই দিয়ে থাকে তাহলে তার সাথে আপনি কথা বলেন যে কেন এই ধরনের বক্তব্য তিনি দিলেন। আমার কথা হলো যে যারা এই সরকারের পরিচালকের দায়িত্বে রয়েছে তাদের ভিন্নমুখী বক্তব্যের কারণেই কিন্তু এই ধরনের অনেককে সৃষ্টি হয়েছে এবং দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহের সঞ্চার হয়েছে যে আসলে কি সরকার বিএনপিকে বাদ দিয়ে বা অন্য দলগুলোকে বাদ দিয়ে নতুন কাউকে ক্ষমতায় আনতে চাচ্ছে। কারণ আমরা কিন্তু এটিও শুনেছি যে আমাদের উপদেষ্টাদের মুখে নতুন রাজনীতির উত্থান,
তরুণদের নতুন দলের উত্থান, এই ধরনের বক্তব্য ইনিয়ে বিনিয়ে তারা কিন্তু বলেছেন। এবং আমরা এটিও আসলে রাজনীতিবিদদের অনেক বেশি হচ্ছে কিনা এবং সে কারণে তারা একটু তাড়াহুড়ো করছে কিনা সেটিও সবাই জানতে চায়। রাজীব আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, বিশেষ প্রতিনিধি সমকাল। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। যে আলোচনায় আমরা ছিলাম জাতীয় সংলাপ, সংস্কার এবং নির্বাচন, সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, সেটি দিন যত যাচ্ছে ততটাই সুস্পষ্ট হচ্ছে। এই দূরত্ব তৈরি হতে থাকলে আসলে ঠিক যেরকম নির্বাচন আমরা আশা করছি সেই নির্বাচন কি আমরা দেখব? ধন্যবাদ আপনাকে। এক নম্বর বিষয় হচ্ছে, আমি একটা জায়গায় একটু দ্বিমত করি, সেটা হচ্ছে দূরত্ব আমি দেখতে পাচ্ছি না। কারণ এই সরকার তো, বিএনপি তো বলেনি যে এই সরকার আমাদের সরকার না। এই সরকারকে বিএনপি বলছে বিএনপি সরকার, গণ অধিকার পরিষদ বলছে গণ অধিকার পরিষদের সরকার, বা ছাত্র নেতৃত্ব যারা আছে তারাও বলছে তাদের সরকার। কিন্তু সরকারের যেই বিষয়টা সন্দেহ তৈরি হয়েছে যে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় কিনা। তো সরকার তো বলছে যে আগামী 26 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। তো সরকার যদি আগামী 26-এর 30 জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে সরকার দৃঢ়চিত্ত থাকে, তাহলে সরকার বলুক যে আগামী এপ্রিলের মধ্যে আমি সংস্কারের এই কাজটুকু করবো, বা আগামী মে মাসের মধ্যে আমি ভোটার তালিকার এই কাজটি করবো। মানে নির্দিষ্ট যে রোড ম্যাপের কথাই বলা হচ্ছে রাজনৈতিক দলের দিক থেকে, সেটি দিতে তো কোনো সমস্যা নেই, সেটি দিয়ে দেখ। সেটি দিচ্ছে না বলেই তাড়াহুড়ো, সেটি কি আপনি দেখছেন যে রাজনৈতিক দলগুলো একটু তাড়াহুড়ো করছে কিনা নির্বাচন ঘিরে? দেখুন, রাজনৈতিক দল তো আঞ্জুমানে মুফিদুল ইসলাম না। রাজনৈতিক দল তৈরি হয়েছে নির্বাচন করার জন্য। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া, এবং নির্বাচনের জন্যই তারা প্রস্তুতি সারা বছর ধরে নেয়, 10 বছর 5 বছর ধরে তারা নির্বাচনের প্রস্তুতি নেয়। তো রাজনৈতিক দলকে তো বলতে হবে যে নির্বাচনটা এইভাবে হবে, এতদিন পরে হবে। আপনি নির্বাচনের পথ নকশাটা রাজনৈতিক দলকে দিয়ে দেন, যে আমরা কথার কথা বলছি যে বাই মার্চ আমাদের ভোটার তালিকা সম্পন্ন হবে, বাই জুন আমাদের এই কাজটুকু হবে, বা বাই সেপ্টেম্বর আমাদের এই কাজটুকু হবে। সেটুকু যদি রাজনৈতিক দলকে দেওয়া হয়, আমার ধারণা যে রাজনৈতিক দলের মধ্যে যেই দ্বিধা সন্দেহ আছে সেটি থাকবে না। জি, রাজনৈতিক দলগুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি, রাশেদ খান, সেই সময়টাতে রাজনৈতিক দলগুলোর যতখানি নির্বাচন প্রয়োজন, তেমনি আসলে সাধারণ মানুষও একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সেই প্রত্যাশা সবাই করছে বাংলাদেশে। কিন্তু আপনি যে আশঙ্কার কথা বলছিলেন, ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে তাদেরকে আসলে সংগঠিত হবার জন্য এক ধরনের সময় দেওয়ার চেষ্টা করছে কি অন্তর্বর্তীকালীন সরকার, সেই আশঙ্কা আপনারা করছেন? এই আশঙ্কা কি আপনি করছেন না? এই আশঙ্কা তো সবাই করছে যে সরকার তাহলে কি ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। মূলত নতুন একটি দল গঠন হোক, এবং সেই দল গঠনের জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু আসলে মূলত তারা রাষ্ট্র সংস্কার করতে চায়। তাদের মেন উদ্দেশ্য আসলে রাষ্ট্র সংস্কার না, তাদের মেন উদ্দেশ্য একটি দলকে পিছন থেকে প্যাট্রোনাইজ করা। এই কথা কিন্তু আপনি যেমন অনুমান করেছেন, এই কথা অন্যরা অনুমান করছে, অনেকে সন্দেহ করছে। এবং রাজীব ভাই যেটি বললেন, আমি তার সাথে একমত। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এরকম আসলে সরকারের সহযোগিতায় দল গঠিত হলে সেই দল আসলে খুব ভালো কিছু করতে পারে না। এখন আমি দেখলাম যে নাগরিক কমিটির বন্ধুরা তারা আবার বিএনপিকে কিংস পার্টি বলছে। দেখেন, 71-এর পরে 90 পর্যন্ত সেই সময়কার রাজনৈতিক বাস্তবতা এবং এরপরের রাজনৈতিক বাস্তবতা কিন্তু এক না। ওই সময় দেখেন আওয়ামী লীগ তারা ভ্যানিশ হয়ে বাকশাল গঠিত হয়। নতুন করে রাজনৈতিক দল যদি আসতে চায়, অসুবিধা কোথায় রাশিদ খান? অবশ্যই অসুবিধা নাই, অবশ্যই স্বাগত জানাই। কিন্তু কথা হলো যে এই গণ অভ্যুত্থানের মালিক কি শুধুমাত্র নাগরিক কমিটি নাকি বৈষম্য ছাত্র আন্দোলন? এই গণ অভ্যুত্থানের মালিক আপনি, আমি, আমরা সবাই, এদেশের 18 কোটি মানুষ এই গণ অভ্যুত্থানের মালিক। কিন্তু আপনি যখন বলবেন যে তুমি জুলাই স্পিরিট বিরোধী, তুমি হচ্ছে গণ অভ্যুত্থান বিরোধী, আর আমি একমাত্র গণ অভ্যুত্থানের ধারক বাহক, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের চেতনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমি নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, তখন আসলে সমস্যা। আওয়ামী লীগ যেভাবে 71-এর পরে মহান মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে 24-এর চেতনা কেউ যদি কুক্ষিগত করতে চায়, সেই চেতনাকে ব্যবহার করে কেউ রাজনৈতিক দল গঠন করতে চায়, সেখানেই সমস্যা। আমি শেষ করি। আপনাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তো আপনাদের মাঝে এখন দূরত্ব সেটা অনেকটাই তো সুস্পষ্ট। আপনারা কি এই বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নতুন করে আসলে বসবার কোনো পরিকল্পনা করছেন? অন্তর্বর্তীকালীন সরকার একদিকে বলছে যে রাজনৈতিক দলগুলো আমাদের কাছে আসুক, আমরা তাদের সাথে বসতে প্রস্তুত রয়েছি। অন্য জায়গায় তাদেরকে ফোন দিলে তারা বলে 2 মাস, দুঃখিত 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, মানে তাদের শিডিউল পাওয়া যায় না, তার এত ব্যস্ত। আবার একই দিনে অনেকগুলো রাজনৈতিক দলকে ডাকছেন। আমার কথা হলো জাতীয় সংলাপ করলেন, এটা কি জাতীয় সংলাপ? সেখানে আপনি প্রায় আপনার 20টি বা 22টি রাজনৈতিক দল, তাদের সাথে মাত্র 3 ঘন্টায় আপনি কি আলোচনা করবেন? চা খেয়ে তো শেষ করা যায় না, চা খেতে তো 3 মিনিট লাগে। এখন একজন নেতা যখন বক্তব্য দিচ্ছে, যিনি উপস্থাপক, তিনি বলছে থামান, এই বিষয়ে এখন আলোচনা না। তো আপনি কি বিষয়ে ডাকছেন? আপনি আমাদেরকে আগে বলতেন, আমরা তো কেউ জানতাম না।
যে কি বিষয়ে আসলে সরকার ডাকছে। সরকার পরবর্তীতে শুনলাম যে ভারতের বিষয়ে সবাইকে ডাকছে, যে আপনারা ভারত বিরোধিতার ক্ষেত্রে সবাই একমত কিনা। আরে ভাই, পুরো বাংলাদেশের মানুষ আন্দোলনের সময় স্লোগান দিয়েছে যে ভারতের আগ্রাসন আমাদেরকে রুখতে হবে, ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। এই ব্যাপারে তো বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সবাই একমত তো আগে থেকে আছে। এক্ষেত্রে তো সরকারকে ডেকে সবাই এক আছে কিনা সেটি তো দেখানোর প্রয়োজন নাই। সরকারকে দেখাইতে হবে যে অভ্যুত্থানের পরে আমাদের যে বিভিন্ন এজেন্ডা সেইটাকে দূরে রেখে আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে পারলাম কিনা। দেখেন, জাতীয় ঐক্য কেন ভাঙলো আপনাকে বুঝতে হবে। যখন উপদেষ্টারা নানানমুখী বক্তব্য দিচ্ছে, যখন গণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক একটি গোষ্ঠীর হাতে দিয়ে দিচ্ছে, তখন বাকিরা মনে করছে আমাদেরকে মাইনাস করা হচ্ছে, আমাদের অবদানকে ছোট করা হচ্ছে। এই কারণেই কিন্তু সরকারের কারণেই কিন্তু সমস্যাগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত অবস্থায় আসলে ব্যক্তিগত মতামত কতখানি আসলে দেওয়ার সুযোগ আছে সেটি নিয়ে একটি প্রশ্ন থাকে। রাজীব আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, রাশেদ খান, ট্যাগিং, যেই ট্যাগিং এর শিকার আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ হয়েছেন। আবারও যদি আসলে আমরা সেই সংস্কৃতিতে চলে যাই, এখন যদি আবার আসলে শুধুই গণ অভ্যুত্থানের যাদের মাঝে আছে তারাই রাজনীতি করবেন, বাকিরা কেউ রাজনীতি করতে পারবেন না, এই ট্যাগিং থেকে তো বের হতে হবে। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠন করা খুব সহজ কোনো কাজ না। রাশেদ ভাইরা দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করে দেখতেছেন, প্রায় 6 বছর রাজনৈতিক দল, 7 বছর রাজনৈতিক দল গঠন খুবই কঠিন কাজ। তো দেখেন যে 75 পরবর্তী সময়ে একটি শূন্যতা তৈরি হয়েছিল। আওয়ামী লীগ একটা মাত্র দল ছিল 75, যদিও আমরা 75 থেকে বলছি, জুন থেকে বলছি, আওয়ামী লীগ একটা মাত্র দল, কিন্তু এই যে একদলীয় ব্যবস্থা কিন্তু মোটামুটি 72 থেকে শুরু হয়ে গেছিল। একটা রাজনৈতিক বিরাট শূন্যতা ছিল। সেই শূন্যতার জায়গায় বিএনপি সফল হয়েছিল। ছাত্রনেতারা, এখন যারা ছাত্র নেতৃত্ব অভ্যুত্থানের, ওনারা বিএনপিকে কিংস পার্টি বলছেন, হ্যাঁ বলতে পারেন, কিন্তু এই জায়গায় মানে উদাহরণের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যে ব্যাখ্যার দিক থেকে এটা ঠিক নাই। কারণ সেই সময় দেশ দুই ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে। আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিল তারা শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে, আর বাকি কোনো উল্লেখযোগ্য শক্তি ছিল না। আপনি যে বাংলাদেশের কিংস পার্টির ইতিহাস ভালো করে ধরেন, সেটি হচ্ছে যে জাতীয় পার্টি। এরশাদ সাহেব আওয়ামী লীগের, যেটা ব্র্যাকেটবন্দি মিজান সাহেবের, মিজান চৌধুরী আওয়ামী লীগকে নিয়ে আসলেন, তারপরে মতিন সাহেবের বিএনপি সিরাজগঞ্জের, ওনার একাংশকে নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম ঘুরে একটা দল করলেন। সেই কিংস পার্টি সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায়। সেই দল কিন্তু বাংলাদেশে টিকে নাই। 91 পর আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। তো এখনকার যারা ছাত্র নেতৃত্ব আছেন, তারা সাধারণ মানুষের সহানুভূতি পাচ্ছেন বা পেয়েছেন, এখন কতটা পাচ্ছেন সেটাও প্রশ্ন সাপেক্ষ, এবং তাদের প্রতি তীব্র আবেগ জনসাধারণের ছিল জুলাই অভ্যুত্থানের কারণে। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওনারা যদি দল গঠন করেন, গঠন যদিও করেন, সেটা 1.5 বছরের মধ্যে সম্ভব কিনা আমি এটা নিয়ে এখানে আরেকটি প্রশ্ন আছে রাজীব আহমেদ। কিংস পার্টি আমরা বলছি, কিন্তু কোন একটি রাজনৈতিক দল, আপনি বলছিলেন খুব একটা সহজ নয়, রাশেদ খানরাও 7 বছর ধরে কাজ করছেন, সেখানে তাদেরকেও তো আমাদের একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। নতুন রাজনৈতিক শক্তি তো আমরা চাই। না, নতুন রাজনৈতিক শক্তি আমরা চাই, তার মানে এই নয় যে আপনি একজন খেলোয়াড় তৈরি হয়ে খেলায় আসবে তার জন্য আমি খেলা বন্ধ রাখবো। খেলা তো চলতে থাকবে, আপনি পরের ম্যাচে যোগ দেন, অসুবিধা কি? আপনি 2026-এর পরে নির্বাচন 2031 আসেন, তৈরি হয়ে আসেন, এইবারও আসুক, সমস্যা নেই, এইবারও আসুক, আপনার সমস্যা নেই। আপনার জন্য তো খেলা বন্ধ থাকবে না যে আপনি প্রিপেয়ার হবেন, আপনি ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন, তারপর আপনি আসবেন। এই রাজনৈতিক দল করা কোনো সমস্যা না, কিন্তু যদি রাষ্ট্র এটা যদি স্পন্সর্ড বাই স্টেট হয়, সেটা হচ্ছে সমস্যা, যে আপনি অন্য কোনো দলকে ভেঙে আনবেন, অন্য কোনো দলের নেতাকে ভাগিয়ে আনবেন। যেমন এটা খুব ইতিমধ্যে আপনাকে একটু অ্যাড করি, ইতিমধ্যে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতারা, আমাদের গণ অধিকার পরিষদের নেতারা বা যুব অধিকার পরিষদের নেতারা, তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে আপনারা যদি আমাদের নাগরিক কমিটিতে আসেন এই সুযোগ সুবিধা পাবেন, এবং তাদেরকে বলা হচ্ছে যে ছাত্র অধিকার পরিষদের পদ ছাড়তে হবে, যুব অধিকার পরিষদের পদ ছাড়তে হবে। যখন হাসিনা বিরোধী আন্দোলন হলো, তখন কি আপনারা বলেছিলেন যে এই আন্দোলন করতে গেলে তোমার ছাত্র অধিকার পরিষদের পদ ছেড়ে আসতে হবে, তোমার ছাত্র দল, ছাত্র শিবিরের পদ ছেড়ে আসতে হবে? এই কাজগুলো কিন্তু এখন তারা করছে, এবং এটি আমাদের দলের কাছ থেকে সব থেকে বেশি লোক ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন তো এটা প্ল্যাটফর্ম ছিল, এখন তো তারা দল করতে যাচ্ছে। একটা মজার গল্প হচ্ছে, 1984 সালে সিলেটের ক্যাপ্টেন হালিম সাহেব ছিলেন, উনি আগের দিন পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন যে এরশাদ সাহেবের সঙ্গে সবাই তখন একে একে জয়েন করছে। তো আগের দিন পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন যে এরশাদের গোয়ালে আরেকটি গরু। সেই বিবৃতি ছাপা হতে হতে পরের দিন উনি সেই গোয়ালে যোগ দিয়েছেন। ওই রকম পলিটিক্স চাই না যে গরু কেনা বেচার মতো করে আপনি গোয়ালে ঢুকাবেন। এই সমীকরণটা একটু জানতে চাই রাশেদ খান। এই যে আসলে নির্বাচনকে ঘিরে নানান রকম সমীকরণ আমরা দেখতে পাই, এবং রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, আপনি যে এইভাবে আসলে বলছিলেন এক দল ছেড়ে অন্য দলে যুক্ত হওয়ার যে বিষয়টি, সেই জায়গা থেকে শেষ বলে কোনো কথা নেই, সেটা হচ্ছে এরশাদের কথা। সেই রাজনীতি থেকে বেরোনোর জন্য তো 24-এর অভ্যুত্থান নিশ্চয়ই, কিন্তু সেখানেও আসলে আমরা একই ভাবে দেখছি কিনা, নতুন ভাবে আসলে রাজনীতি করার আমরা চেষ্টা করছি, রাজনীতিকে নতুন ভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি, কিন্তু এরপরেও আসলে রাজনীতি ঠিক যেভাবে পুরনো সময়টাতে ছিল একই রাজনীতি করার কি নতুন ভাবে চেষ্টা চলছে? দেখেন, যে ধরনের পুরনো রাজনীতি বাংলাদেশে ছিল, সেই পুরনো রাজনীতির জায়গা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারিনি। এরশাদের সময় যেভাবে আসলে গরু কেনা বেচা হয়েছে, আমি আসলে সেই সময় বলবো না যে নেতাদের
কেন বাছা হয়েছে? যারা প্রকৃতপক্ষে দলকে ধারণ করে, যারা প্রকৃতপক্ষে দলের রাজনীতি করে, দলের আদর্শ যারা লালন পালন করে, তারা কখনো দল ছেড়ে যায় না। এই যে নাগরিক কমিটিতে মনে করেন গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের বা বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য শিবির বলেন, ছাত্রদল বলেন, এমনকি আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন, যারাই ছেড়ে যাচ্ছে না কেন তারা আসলে আদর্শচ্যুত এবং তারা আসলে লোভী। তারা ভবিষ্যতে আরো বড় সুযোগ আসলেই নাগরিক কমিটি ছাড়বে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়বে। তো আমি যে কথা বলছিলাম, দেখেন আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রলোভন দেওয়া হচ্ছে, হয়তো হাতে গোনা 2-5 জন যাচ্ছে না। আমার কথা হলো যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানটা আমরা সবাই মিলে করলাম। বিএনপি করলো, গণ অধিকার পরিষদ করলো, জামাত করলো, সেখানে আপনার এরকম সাধারণ শিক্ষার্থীরা করলো, সাধারণ জনগণ করলো। তো সেই সময় যদি আপনি ওই রাষ্ট্র সংস্কারের রূপরেখাটা আপনি দিতেন যে এই রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে আমরা অভ্যুত্থান করব, আসলে কি সেই জন্য আন্দোলনটা হয়েছে? দেখেন রাজনৈতিক দলগুলো দীর্ঘ প্রায় আপনার 14-15 বছর ধরে বাংলাদেশে লড়াই করছে, কিন্তু এই লড়াইয়ে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই লড়াইয়ে সামাজিক সাংস্কৃতিক কর্মীরা যুক্ত হয়নি। রাজনৈতিক দলগুলো হাসিনার বিরুদ্ধে তো সবসময় সংগ্রামটা চালিয়ে গিয়েছে। এখন যেহেতু রাজনৈতিক আন্দোলন দেখলে হাসিনা সেখানে গুলি চালিয়ে মানুষ হত্যা করতো, আন্দোলনটা করতে দিত না, এমনকি ওয়াজ মাহফিল পর্যন্ত বন্ধ করে দিত বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় কোটা সংস্কার আন্দোলন, সেই 18 সালে আমরা যে আন্দোলন সফল করেছিলাম, সেই কোটা যখন আবার ফিরে আসলো, তখন কিন্তু আমরা যেহেতু ওই আন্দোলনের সিনিয়র, আমরা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা আলোচনা করেছি যে এখন এইবার কাজে লাগাতে হবে। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি, আমরা সেই আন্দোলনের সিনিয়র হিসেবে। এবং যারা এই আন্দোলনে এইবার নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু আমাদের সাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে, এবং আমরা ডাকসু নির্বাচন করেছি, তারা তো আমাদের সাথে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে, তারাই তো নেতৃত্ব দিয়েছে। এবং আমার কথা হলো যে নেতৃত্ব সমস্যা না, নেতৃত্ব আপনারা সামনে থেকে যেই দেন না কেন, কিন্তু আপনার কথা হলো পিছনে কারা তাদেরকে মূল্যায়ন করতে হবে, ডাইনে কারা মূল্যায়ন করতে হবে, বামে কারা মূল্যায়ন করতে হবে। যারা ছিলেন তাদের রাজনৈতিক দল ঘিরে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে। রাজনৈতিক দলগুলো তাদেরকে খানিকটা ভয়ও পাচ্ছেন কিনা, তারা যদি রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে এই নির্বাচন করেন, তাদের হেরে যাওয়া নির্বাচন একটি শঙ্কা থাকে কিনা, সেই শঙ্কা থেকে তারা একটু ভয় পাচ্ছেন কিনা। আমি উত্তর নিব। রাজীব আহমেদ, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। রাজীব আহমেদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো নতুন যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয় সেটি নিয়ে খানিকটা চাপে আছে কিনা কিংবা ভীত আছেন কিনা? না, রাজনৈতিক দলগুলো, নতুন রাজনৈতিক দল গঠিত হলে বিএনপি, জামায়াত বা এই যে প্রতিষ্ঠিত দলগুলো আছে তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রশ্নই আসে না ভয় পাওয়ার কারণ। এটা রিপোর্টার হিসাবে আমার হিসাব। কিন্তু যেটি হচ্ছে তাদের যে আশঙ্কা, সেটি হচ্ছে যে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক অন্য একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করলে কি করা হয়। প্রথমে যেটি করা হয় যে প্রতিষ্ঠিত দলগুলো আছে সেগুলোকে ভাঙার চেষ্টা করা হয়। এই ভাঙা ঘরার খেলাটাকে তারা ভয় পাচ্ছে। নতুন একটা রাজনৈতিক দল নাগরিক কমিটি আনতেছে, এইটা ভয়ের কিছু না। কিন্তু যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা রাষ্ট্রীয় সংস্থাকে, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে যদি এই ভাঙচুরের খেলা হয়, সেটা হচ্ছে ভয়ের বিষয়। বিএনপি তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠে সবচাইতে বড় রাজনৈতিক দল, তাদের আসলে এই ভয়টি পাওয়া কতখানি সমীচীন? দেখেন, বিএনপি বড় দল বলে না, বড় দল ছোট দল বলে কিছুই নেই। একটা বিষয় হচ্ছে রাষ্ট্র শক্তি কিন্তু একটা শক্তি, যেই অদৃশ্য একটা শক্তি আছে রাষ্ট্রের মধ্যে, সেই অদৃশ্য শক্তি যদি আপনার বিপক্ষে থাকে তাহলে আপনি ভয় বলবো না, আপনি অস্বস্তি বোধ করবেন না। বিএনপি যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্বস্তি। রাশিদ খান, আপনারাও কি খানিকটা তাহলে অস্বস্তিতে আছেন? আপনাদের কি মনে হচ্ছে যে অদৃশ্য শক্তি কাজ করছে পেছন থেকে কোনো? দেখেন, আপনার কথা শুনে আসলে আমার হাসি পেল, কারণ এই যে নতুন যারা আসছে তাদেরকে কেন এক্সিস্টিং পার্টিগুলো ভয় পাবে, কি কারণ? বাংলাদেশের মানুষ তো নতুন কিছু দেখতে চাইতেও পারে। নির্বাচন তো এখনো হয়নি, নির্বাচন হলে তো যে কোনো সময় আসলে ভোটের ফলাফল পাল্টেও যেতে পারে, সেই সম্ভাবনা তো একটু হলেও থাকে। আপনি কি সাংবাদিক হিসেবে গ্রামগঞ্জে চায়ের দোকানে বাজারে গিয়েছেন? বাংলাদেশের মানুষ একেবারেই নতুন কিছু চায় না। আপনি গিয়েছেন? জি, আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ একদম নতুন কিছু চায় না? হতে পারে নির্বাচন হলে বিএনপি জয়ী হবে। আপনারা সাংবাদিকরা যদি মানুষের কাছে যান, মানুষের মতামতটা তুলে ধরেন, তাহলে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে মানুষ কি চাচ্ছে। সেক্ষেত্রে তো সাংবাদিকরা এই কাজটা কেন করছে না? আসুক না কেন, ভয় পাওয়ার তো তাহলে কোনো কারণ নেই। এখন দেখেন ফেসবুকের কমেন্টগুলো আপনি দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের আমি আগে 30% ছিল, এখন 20% আওয়ামী লীগের মনে করেন যে সমর্থক আছে, এটা তো ট্রু মানতে হবে। আর বাকি 80% বিএনপি সহ অন্যান্য দল এবং সাধারণ মানুষ। এখন এই 20% কি করছে জানেন? এই 20% এই আওয়ামী লীগার, তারা এখন মির্জা ফখরুলের যে বক্তব্য অনলাইনে আপনারা দিচ্ছেন সেই বক্তব্যে তারা কমেন্ট করছে। তারা এমন ভাবে মনে হচ্ছে যে বিএনপি পচিয়ে গেলে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা জামাতের আমিরের পোস্টে কমেন্ট করছে, তারা মনে করেন যে আমাদের সভাপতি নুরুল হক নূরের পোস্টে কমেন্ট করছে। না, আওয়ামী লীগ এটি দেখাচ্ছে যে সাধারণ জনগণ আসলে এই সরকার বলেন, ভিন্ন মতের মানুষ বলেন, মির্জা ফখরুল বলেন, কাউকে পছন্দ করছে না।
এই সরকারের থেকে মূলত হাসিনাই ভালো ছিল। এটি বোঝানোর জন্য এখন আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আওয়ামী লীগ এখন ফেসবুকে আছে, সুতরাং কমেন্ট যাচাই করে যদি আপনি বলেন যে মানুষ নতুন রাজনীতি চাচ্ছে, সেটি কিন্তু ভুল। বলার সুযোগ নেই নির্বাচন না হওয়া পর্যন্ত। এই কাজটি আসলে যাচাই করতে হবে সাংবাদিকদের। আপনাদের মাঠে ঘাটে যেতে হবে, আমি পারবো না তো এই কাজটি একমাত্র আপনারাই পারবেন। আমি মনে করি যে প্রত্যেকটা টেলিভিশনের একজন, দুইজন, পাঁচজন সাংবাদিক থাকা দরকার, যাদেরকে দায়িত্ব দিতে হবে জনমত যাচাই করা। একটু শেষ করি। হ্যাঁ, না এটা নিয়ে কিন্তু আমরা আবার সমালোচনা করছি যে কেন গণহারে এইভাবে সাংবাদিকদের কার্ড আপনি বাতিল করবেন? বইপড় সাংবাদিককে আপনি চিনেন না? আপনি যদি বলেন যমুনা টেলিভিশন, দেশ টিভি বা আপনার এরকম ডিবিসি, সময় টিভি, তারা বইপড় সাংবাদিক, তাহলে সাংবাদিক কারা? তো যারা প্রতিষ্ঠিত সাংবাদিক তাদেরকে আপনি যেতে দেন, তাদের কার্ড দেখেন, আপনি যাচাই বাছাই করেন। তারা ঠিক আছে, তারা আপনার নিরপেক্ষ সাংবাদিক বলেন বা একটু সরকারকে অপছন্দ করছে, হতে পারে, সাংবাদিক তার মতন ভূমিকা রাখুক, সমস্যা নেই, কিন্তু আপনি ঢুকতে দেন। ঢুকতে দেওয়ার পরে আমরা বুঝবো যে সচিবালয়ে কি ঘটেছিল। 48 ঘন্টা পার হয়ে গেছে, আপনি কিছু জানেন, আমি কিছু জানি? এই যে অন্ধকারের মধ্যে কিন্তু শেখ হাসিনাও তার আমলে কোথাও এইভাবে রাখে নাই, যেটা ডক্টর ইউনূস রাখছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, সচিবালয়ে কি হয়েছে? সিসিটিভি ক্যামেরা ছিল না, সেটা কোথায় রাখছেন? এই সরকার যদি সফলভাবে দেশটা চালাতে পারতো তাহলে এই সরকারকে সমালোচনা করতো না। রাজীব আহমেদ, অনেকভাবে আসলে এই সরকার নিয়ে অনেক ধরনের সমালোচনা তৈরি হয়েছে, বিশেষ করে প্রশাসনিক জায়গাটি থেকে যদি আমি বলি, প্রশাসন আসলে এই সরকারকে কতখানি সহায়তা করছে সেটি নিয়েও একটি বিস্তর প্রশ্ন আছে। একটি বিষয় সেটা হচ্ছে যে দুর্বল সরকার বলে কোনো সরকার হয় না বলে একটা জিনিস রাষ্ট্রবিজ্ঞানে আছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন সাত্তার সাহেবের গভর্নমেন্ট 1981 সালে যে গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্ট কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্ট কিন্তু টিকে নাই 9 মাসের বেশি। এর একটা মাত্র কারণ হচ্ছে সেই গভর্নমেন্ট প্রশাসনকে ফাংশনাল করতে পারে নাই। সাত্তার সরকারের সময়ে আপনার নিয়মিতভাবে কর্মবিরতি পালন করেছে, অমুক ব্যাংক, কাল তুমুক ব্যাংক, এগুলো। এর পরিণতিতে কিন্তু সাত্তার সরকারকে বিদায় নিতে হয়েছে। আপনি দেখেন যে গত 25 তারিখ প্রশাসনের ক্যাডার কর্মকর্তারা সমাবেশ করছে, সমাবেশের ব্যানার হচ্ছে প্রতিবাদ সভা। চাকরিবিধি 30-এর এ অনুযায়ী এদের তো এতক্ষণ বাড়ি চলে যাওয়ার কথা। আচ্ছা, 2 নম্বর বিষয় দেখেন, 18 নির্বাচন হলো। 18 নির্বাচনে যে 66-67 জন রিটার্নিং কর্মকর্তা ছিল, 494 জন ইউনো ছিল, এরা যে ভোট চুরির সঙ্গে জড়িত, আগের রাতে নির্বাচনের সঙ্গে জড়িত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি আমার দেখান যে একটা বা 4টা 5টা 10টা সেন্টার আপনি দেখাইতে পারবেন না, বা 4টা 5টা 10টা আপনি আসন দেখাইতে পারবেন, বাকি সবাই তো ভোট চুরির সঙ্গে জড়িত। তো আপনি এদের 5 মাস পরে এখনো নিয়ে ঘুরতেছেন মাথার উপরে কেন? আচ্ছা, আমি জানি যে আপনারা বলবেন যে 1800 উপসচিব আছে, আপনি 1800 বিদায় করতে পারবেন না। 1800 বিদায় করলে কালকে সরকার আর চলবে না, বসে যাবে। তো এক্সাম্পল হিসেবে আপনি তো 20 জন রিটার্নিংকে বিদায় করতেন, 30 জন রিটার্নিংকে বিদায় করতেন, যে এরা ভোট চোর, এদের আমি রাখবো না। আচ্ছা, আপনি যদি ভোট চোরে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সংঘবদ্ধ অপরাধ হয়েছে 30 ডিসেম্বরের রাতে নির্বাচন। এদেশে ব্যাংক ডাকাতি হয়ে গেছে, এদেশে ব্যাংক লুট হয়েছে, এদেশে একতরফা নির্বাচন হয়েছে, এদেশে হানার ভোট হয়েছে, এদেশে ভোট জালিয়াতি হয়েছে, কিন্তু এইরকম ঘটনা কখনো ঘটে নাই যে পুরো দেশকে জিম্মি করে একটা সংঘবদ্ধ চক্র এক রাতের মধ্যে 12 কোটি মানুষের 11 কোটি মানুষের ভোট নিয়ে গেছে। এইরকম অর্গানাইজড ক্রাইম পৃথিবীর ইতিহাসে হয় নাই। আপনি সেই ক্রাইমের এখন পর্যন্ত বিচারের কিছুই হইল না। তার মানে কি আপনি যেটা না করেন, অনেকটা আসলে জবাবদিহিতার আওতায় এখন আমরা আনতে পারছি না এই সরকারকে। আপনি বলি যে আপনি যদি এদের বিচার না করেন, তাহলে তো আগামী দিনে আবার রাতের ভোটে আবার আরেকদিন বিকালে ভোট করবেন। জবাবদিহিতার জায়গাটা স্বচ্ছ করার প্রয়োজন ছিল, সেটি কেন করতে পারলাম না? আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি মানে নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি বা এনজিও ওনারা যদি সরকার চালাইতে পারতেন, তাহলে পৃথিবীতে রাজনীতিবিদের দরকার হইতো না। আমরা সাংবাদিকরা অনেক কিছু বুঝি, কিন্তু আমরা দেন না দেশ চালাইতে পারবো? এটা ওনার কাজ, উনি পলিটিশিয়ান, উনি 8-9 বছর যাবত প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করে করে। সেটি যখন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল তখন কেন কেউ আওয়াজ তোলেন না? উনি দেশ চালানোর উপযোগী হচ্ছে, ওনাকে দেন, আর উনি অনেক যোগ্য ব্যক্তি, ওনাকে দেন একটা রিপোর্ট লিখতে। উনি পারবেন না? পারবো না। পারবেন হয়তো, কিছু প্র্যাকটিস করা ভালো হবে না, এটা ওনার কাজ। আর রিপোর্ট লেখা আমার কাজ, রাজনীতি করা ওনার কাজ। তো সারা দুনিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাজনীতিবিদ পোস্ট না, ধরেন আমেরিকার মাইটি আর্মি, তো ওরা দেশ চালাইতে পারে না কেন? আমেরিকার কি চমৎকার ব্যুরোক্রেসি, ব্রিটেনের কি চমৎকার ব্যুরোক্রেসি, ওরা দেশ চালাইতে পারে না কেন? দেশ চালাইতে ফাইনালি আপনার পলিটিশিয়ানকে লাগবে। এখন দেখেন, সেটি হচ্ছে কথা যে আপনি সরকার গঠন করেছে, এই সরকার তো সবারই সরকার, অভ্যুত্থানের সরকার, কিন্তু এই সরকার সবার সরকার হলো, সরকার কি সবাইকে ডেকেছে? সরকার কখন কি সিদ্ধান্ত নিচ্ছে? যেমন আপনি একটা সিদ্ধান্ত নিলেন যে সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের প্রবেশ বন্ধ, কেন? সেটা কেউ জানতেও পারলো না। কেউ জানতে পারলো না। আপনি বলতে পারতেন যে আমি সচিবালয়ে কি করতে হবে, যে আপনার ধরেন মেইন স্ট্রিমের পত্রিকা কটা আছে, 20টা 25টা 30টা, এর বেশি তো না। টেলিভিশন কয়টা, এতটা, যে তাইলে এইখানে যারা
অফিসগুলো কাগজ দিক আমাকে, আপনি একটা প্রক্রিয়ার মধ্যে যান, অফিসগুলো একটা তালিকা দেখ খুব একটা সংক্ষিপ্ত সময়ের জন্য বা অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যে তোমাদের 10 জন করে রিপোর্টার অ্যাসাইন করো, এদেরকে আমি ঢুকতে দেবো আপাতত, আমার যেহেতু তোমার কেপিআই ভুক্ত আমি ইনস্টল করবো, আমার কেপিআই ভুক্ত জায়গা আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী হিসেবে 7 দিন এটা করতে পারতেন, কিন্তু না, হুট করে সিদ্ধান্ত নিলেন যে সবাই বন্ধ। অরাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে যে অরাজনৈতিক সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেয়, যেটা রাজনৈতিক দলগুলোর হাতে আসলে রাষ্ট্রের যে ক্ষমতা সেটি দিতে হবে, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু রাশেদ খান, এই যে আসলে আমরা রাজনৈতিক দলের কথা বলছি কিংবা নির্বাচনের কথা বলছি, সেখানে ছাত্ররা যারা রাজনীতি করছেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা একটি বড় সংস্কার চাইছেন, সেটি হচ্ছে তারা এই ফ্যাসিস্ট সরকারের বিচার কার্যক্রম পুরোপুরি না হওয়া পর্যন্ত নির্বাচন চান না। সেটি তো একটি দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলে নির্বাচন খুব স্বাভাবিকভাবে বিলম্বিত হতে পারে, সেটি একটি বড় সংখ্যা কি আমাদের জন্য? দেখেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার সম্পূর্ণ হবে। এটি একটি ভালো পদক্ষেপ এবং এই বক্তব্য খুবই ভালো গ্রহণযোগ্য বক্তব্য যে তিনি বলেছেন যে এই তারিখের ভিতরে হবে। কিন্তু আমার কথা হলো যে আসলেই কি সম্ভব এই তারিখের মধ্যে বিচারটা শেষ করা? আপনি চাইলেই কি এখন যাদেরকে ধরেছেন রাশেদ খান মেননকে আপনি 1 বছরের মধ্যে ফাঁসি দিতে পারবেন? আপনি হাসানুল্লাহ কিনিরকে ফাঁসি দিতে পারবেন? আগে সবগুলো মামলার বিচার শেষ করতে হবে। এখন রাশেদ খান মেননের নামে যদি 100টি মামলা হয়, তাহলে 100টি মামলা কি 1 বছরের ভিতর বিচার সম্পন্ন করা সম্ভব? ভাই যেটি বললেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য থাকে। যিনি রাজনীতি করেন তিনি সারাক্ষণ মানুষের সাথে মেশেন, কমিটি গঠন করেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, বক্তব্য দেন, জনমত যাচাই করেন, সাংবাদিকদের সাথে মেশেন, বিভিন্ন গোষ্ঠীর সাথে মেশার মাধ্যমে তিনি আসলে অনুধাবন করতে পারেন যে কোন কাজটি করলে সঠিক হবে। এখন এই যে নাগরিক কমিটির বন্ধুরা তারা বলছে যে আমরা কোনোভাবেই আমরা গণহত্যার বিচারের আগে ইলেকশন হতে দিব না। আমার প্রশ্ন হলো, তাহলে কি তোমরা বাকশাল কায়েম করতে চাও? আর তোমরা নাগরিক কমিটি আসলে কারা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানছি, কারণ সেই ব্যানারের নেতৃত্বে আন্দোলন হয়েছে, কিন্তু ওই সময় তো নাগরিক কমিটি বলে কিছু ছিল না। এখন এই কথা কে বলতে পারে? যারা প্রকাশ্যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এখন নেতৃত্ব তো শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেয়নি, গত 14-15 বছর ধরে তো বিএনপি, জামাত বা অন্যান্য দল নেতৃত্ব দিয়ে আসছে। আর 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে তো আমরা এই দেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়ে আসছি। তো এই ক্ষেত্রে কি বলবে? এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সবাই মিলে আমরা নেতৃত্ব দিয়েছি, সবাই মিলে ধাক্কা দিয়েছি, হাসিনার পতন ঘটিয়েছি। এখন কেউ যদি এসে হুটহাট করে এক এক বক্তব্য দেয়, এই বক্তব্যের পিছনে আসলে কি রয়েছে? একদিকে আপনারা বলছেন যে 300 আসনে আপনারা ব্যালট বিপ্লব করবেন, অন্যদিকে বলছেন যে বিচারের আগে ইলেকশনটাই হইতে দিবেন না, আবার বলছেন যে দল গঠন করবেন। তাহলে দল গঠন কেন করছেন? রাজনৈতিক দলের বক্তব্য কি? রাজনৈতিক দল জনগণকে সবসময় নির্বাচনের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। এখন যদি নির্বাচনের কথা শুনলে আপনাদের অস্বস্তি লাগে, তাহলে বুঝবো যে আপনারা আরেকটি বাকশাল কায়েম করতে চাচ্ছেন। কিন্তু এই বাংলাদেশে শেখ মুজিবের মতো নেতা স্বাধীনতার পরে এত জনপ্রিয়, বাকশাল কায়েম করার কারণে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং কারা হত্যা করেছে? সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারাও মেনে নেয়নি, আওয়ামী লীগও মেনে নেয়নি। সুতরাং এই বাংলাদেশে কেউ যদি ক্ষমতা কক্ষিগত করতে চায়, কেউ যদি বাকশাল কায়েম করতে চায়, কেউ যদি ছলে বলে কৌশলে রাষ্ট্র সংস্কারকে দীর্ঘায়িত করতে চায়, জনগণ কিন্তু হয়তো এখন অনেকটা আবেগী রয়েছে। এখনো পর্যন্ত 1 বছর যাক, এখনো পর্যন্ত এই সরকারের 4.5 মাসে কি করেছে? 4.5 মাসে আপনি কি শেখ পরিবারের কয়জনকে ধরলেন? আপনি আওয়ামী লীগের হাইকমান্ডের কয়জনকে ধরলেন? আজকে আসিফ নজরুল স্যার স্পষ্টভাবে বলেছে যে কেন হাসান মাহমুদ, ওবায়দুল কাদের পালিয়ে গেল, এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করেন। আমাকে আপনারা চেনেন বলে আমার কাছে সব প্রশ্ন করেন, আমরা তো তাই দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টা তো ব্যর্থ, তার তো পদত্যাগ করতে হবে। এরকম একজন উপদেষ্টাকে রেখে আপনি বলছেন আপনি রাষ্ট্রের বিশাল সংস্কার করে ফেলিয়েছেন। তো আমার কথা হলো যে আপনারা সংস্কারের জন্য সময় চাচ্ছেন, আপনারা এই যে গত 4.5 মাসে কি সংস্কার করেছেন? সচিবালয় পুড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় কি ঘটলো সেই ক্যামেরার ভিডিও প্রকাশ করতে পারলেন না। সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিলেন। আপনারা কি চাচ্ছেন আসলে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা এখনো পর্যন্ত শৃঙ্খলার মধ্যে আনতে পারেননি। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মামলা বাণিজ্য চলছে, চাঁদাবাজি চলছে, লুটপাট চলছে। এই যে এইগুলো ঘটছে কি কারণে? কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যাক্টিভ না। এই যে এনজিও মার্কে একটি গভর্নমেন্ট আপনারা গঠন করেছেন, যাদের অধিকাংশরই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তো তাদের মাধ্যমে আপনি কি সংস্কার করবেন? আপনি যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতেন, তাহলে সংস্কার সম্ভব ছিল। বিকল্প নেই। কিন্তু একটা সময় পর্যন্ত রাজীব আহমেদ, আমরা শুনেছি সব রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবার কথা বলেছিল। সেই যৌক্তিক সময় কি তাহলে শেষ হয়ে আসছে নাকি আরো কিছুদিন সময় দেওয়ার সুযোগ আছে? আমি আপনার উত্তরটি নিব। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। রাজীব আহমেদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। যৌক্তিক সময় দেবার দাবি করেছিল সব রাজনৈতিক দল, এখন আসলে যৌক্তিক সময়টা পার হয়ে এসেছি আমরা?
না দেখেন, রাজনৈতিক দল কেউই কিন্তু এখনো বলেনি যে কালকে নির্বাচন দাও। সবাই কিন্তু এখনো বলছে যে যৌক্তিক সময় দিতে সবাই রাজি। এবং আরেকটা বিষয়, সব দল কিন্তু সংস্কারের পক্ষে নিয়েছে। এমন আপনি দেখান, রাশেদ ভাই সহ আপনি আমাকে একজন দেখান যে একটা দল বলবে যে আমি সংস্কার চাই না। জনগণ কিন্তু সংস্কার চায়, কিন্তু বিষয়টা হচ্ছে মাঝখানে এমন এমন সব ঘটনার উদ্ভব ঘটছে যে তাতে সন্দেহ তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে সব সন্দেহ অবিশ্বাস তৈরির দায়িত্ব আসলে সরকারের। যেমন কিংস পার্টি হচ্ছে কিনা, এটা কিন্তু একটা অবিশ্বাসের জায়গা। ক্ষমতা দীর্ঘায়িত হচ্ছে কিনা, এটা কিন্তু একটা অবিশ্বাসের জায়গা। আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের একটা অন্যতম বড় ম্যান্ডেট ছিল। দেখেন, উনি যে কথাটা বারবার বলেন, রাজনৈতিক দল কিন্তু চেষ্টা করেছিল, 15 বছর পারেনি। এই অর্থে বলবো যে তাদের নেতাকর্মীরা রাস্তায় এসেছিল, বিএনপি বলেন, জামায়াত বলেন, গণ অধিকার পরিষদ, তাদের নেতাকর্মীরা সবাই এসেছিল, কিন্তু আওয়ামী লীগের অত্যাচারের মুখে টিকতে পারেনি। জনগণ কিন্তু তাদের সঙ্গে নেমে আসেনি। কেন নেমে আসেনি? এর কারণ হচ্ছে জনগণ তখন পর্যন্ত দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকার কারণে জনগণ স্বাচ্ছন্দ্যে ছিল। 2022-এর জুলাইয়ের পর যখন অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হলো, যখন 7 জানুয়ারি একটা ভয়ঙ্কর নির্বাচন হয়ে গেছে, ডামি নির্বাচন, তখনও তো জনগণ রাস্তায় নামেনি। কিন্তু জুলাই মাসে এসে যখন অর্থনীতি ভেঙে পড়লো, সেই সময় জনগণ নেমে আসছে। তো এই সরকারের অন্যতম একটা ম্যান্ডেট হচ্ছে এই অর্থনীতিকে সচল করা, অর্থনীতিকে সচল রাখা, অর্থনীতি যেন বেহাল না হয়। এখন দেখেন, আপনি শিল্প কারখানাগুলো আপনি ঠিক রাখতে পারতেছেন না, ব্যবসায়ীরা অস্বস্তিতে ভুগতেছে, অনিরাপত্তায় ভুগতেছে। আপনি যদি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনি যত সংস্কার করেন, এই সংস্কার টেকসই হবে না। আপনি জনগণকে অন্য কোনো কিছু বলে বোঝাতে পারবেন না যদি পেটে ভাত দিতে না পারেন, আর যদি তার ঘরের নিরাপত্তা দিতে না পারেন। তো সরকারের যেটি করা উচিত সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে এই কাজে এঙ্গেজ করা। রাজনৈতিক দলগুলোর অনেক রিসোর্স আছে, তাদের টেকনিক্যাল এক্সপার্ট আছে। আপনি পলিটিক্যাল পার্টির কথা শুনেন যে কিভাবে আমি ইকোনমিকটা রিভাইভ করব, কিভাবে আমি এই নিরাপত্তাকে এনশিওর করব। আপনি যদি সব কাজ একা একাই করতে চান যে আমরা সবকিছু পারি, না, একা আসলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সেটি যেমন গুরুত্বপূর্ণ যে এই আমি যেটা রোড ম্যাপ বলবো না, আমি যেটা বলবো টাইমলাইন, যে আপনি কতটুকু সংস্কার করবেন, কত দিনে করবেন, আর কি সংস্কার করবেন, এটা জানিয়ে দেন। সংস্কার তো আসলে দীর্ঘমেয়াদী, চাইলে আসলে এটা আমরা বছর পর বছর সারা জীবন ব্যাপী আসলে সংস্কার করা সম্ভব। সংস্কার তো কিয়ামত পর্যন্ত চলতে হবে। সেই জায়গাটি থেকে আসলে ঠিক কতখানি সংস্কার হওয়ার পর আমরা নির্বাচন চাই, সেটিও তো একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। রাশেদ খান, আপনাদের দলের জায়গাটি থেকে জানতে চাই, ঠিক কতখানি সংস্কার হওয়ার পর আপনারা নির্বাচন প্রত্যাশা করেন? দেখেন, নির্বাচন যেদিনই হোক না কেন, সরকারকে অবশ্যই বলতে হবে যে আমরা এতদিন থেকে এই সংস্কারগুলো করতে চাই। সেটি হলো রোড ম্যাপ, এবং সেই রোড ম্যাপ যখন দিয়ে দিবে তখন কিন্তু মানুষ এক ধরনের আস্থার জায়গায় খুঁজে পাবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, আপনাকে মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আগামীতে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালাবে না, এটি হয় না। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে রাজনৈতিক দলগুলো। সেই দলগুলোকে দূরে রেখে সেই দলগুলোর সাথে সম্পর্ক খারাপ রেখে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। তো যাই হোক, আবার আজ 2 দিন ধরে দেখছি যে সরকারের অনেকের বক্তব্য একটু নরম। কারণ কি? কারণ সচিবালয়ে যে আঘাত সৃষ্টি করা হয়েছে এটি কিন্তু পাকিস্তান আমলে হয়নি, এটি আবার অন্য কোনো সরকারের আমলে হয়নি, এমনকি হাসিনার আমলেও কিন্তু এই ক্ষতি হয়নি যে ক্ষতি কিন্তু এই সরকারের আমলে হয়েছে। এই যে সচিবালয়ে 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথি কিন্তু দুর্নীতির নথি পুড়ে গিয়েছে। শেখ হাসিনাকে দুর্নীতির মামলায় আপনি কেমনে ফাঁসাবেন? আওয়ামী লীগের 300 এমপি যারা 24 সালের, 18 সালের বা আপনার 14 সালের, সেই এমপিদেরকে আপনি কিভাবে দুর্নীতির মামলায় ফাঁসাবেন? পারবেন না। ওবায়দুল কাদেরকে কিভাবে ফাঁসাবেন? সজীবদের জয় তো চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে যে আমার দুর্নীতির প্রমাণ যদি কেউ করতে পারে, যে শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব। তারপরের দিন দেখেন এই ধরনের ঘটনা ঘটলো। এত বড় চ্যালেঞ্জ দেওয়ার তারা আসলে সাহসটাই কিভাবে করছেন এই সময়টাতে? এই সাহসটা কিভাবে করছে আপনি দেখছেন না? এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা ফাংশন করছেন না। আওয়ামী লীগের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রলীগের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, সেই নিষিদ্ধ ছাত্র সংগঠনের 10,000 নেতাকর্মীকে এখনো পর্যন্ত আপনি ধরতে পেরেছেন? এই যে প্রত্যেকটা জেলায় ওয়ার্ডে, পাড়া মহল্লায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং যারা অন্যান্য লীগ রয়েছে তারা যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, আপনি প্রত্যেক ওয়ার্ড থেকে মিনিমাম 10 জন 15 জন অপরাধীকে আপনি ধরতে পারতেন না? তাও তো তালিকা করলে মোটামুটি 10-15 হাজার হয়। 28 অক্টোবরের পরে যেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ প্রায় 30,000 বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ভিন্ন মতের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলো, সেইখানে একটি অভ্যুত্থান হলো, সেইখানে আপনি 30,000 মানুষকে ধরতে পারলেন না। আপনি রাষ্ট্র সংস্কারের গল্প আমাকে শোনান, সেই গল্পকে মানুষ শুনতে চায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি নির্বাচন, সেটিও আসলে বিএনপির মতো যারা রাজনৈতিক দল আছে তারা এই মুহূর্তে চাইছে না। আমি কিন্তু আজকে স্পষ্টভাবে বলেছি, সেটি স্পষ্ট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা নির্বাচন চান। বিএনপি কি বলেছে? বিএনপির মহাসচিব তিনি বলছেন যে আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এখন সেই অংশগ্রহণমূলক
নির্বাচন মানে এই নয় যে আওয়ামী লীগকে নিয়ে। পরবর্তীতে রুহুল কবির রিজভী তিনি কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটি সরকারের বিষয়। ডক্টর ইউনূস বললেন যে আসলে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে পারছি না এই কারণে যে বিএনপি চায় না। বিএনপি কি ডক্টর ইউনূসের কাছে কোনো কপি দিয়েছে, কোনো কাগজ দিয়েছে? শেষ করি, কোনো কপি দিয়েছে, কাগজ দিয়েছে? এখন ডক্টর ইউনূস অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করুক, সংলাপের আয়োজন করে তিনি জিজ্ঞেস করুক যে আমরা নিষিদ্ধ চাই কি চাই না। এই যে আনুষ্ঠানিকতা সেটা তিনি করেননি। তিনি মুখে মুখে বলছেন যে বিএনপি চায় না, আমরা চাই না। তো বিএনপিকে যদি এত গুরুত্ব দেন, বিএনপি রোডম্যাপ চাই, বিএনপি সেই রোডম্যাপ আপনারা প্রকাশ করছেন না কেন? এই যে রাষ্ট্র সংস্কার করবেন, ক্ষুধার্ত পেটে মানুষ রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা সবজির দাম বাড়ছে, প্রত্যেকটা মাছ মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, শুধুমাত্র নিত্য পণ্যের দাম বাড়ার কারণে কিন্তু সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে যেতে পারে, এমনকি রাজপথে নেমে এই সরকারের পতনও চাইতে পারে। রাজীব আহমদ, অর্থাৎ যেই পরিস্থিতিতে এখন আমরা দাঁড়িয়ে আছি কিংবা যে ধরনের ঘটনা আসলে একের পর এক ঘটছে সেটি কি আসলে আমাদেরকে অনেকটা এটি ভাবতে বাধ্য করছে কিনা যে আসলে শস্যের ভেতরেই ভূত? দেখেন, একটা বিষয় শেষ কথা হচ্ছে যে সরকারকে সবল হইতে হবে, সরকারকে কঠোর হইতে হবে। কঠোর হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগের মতো না যে আপনি রাস্তায় গিয়ে পুলিশ নিয়ে গুলি করবেন। কঠোর হওয়া মানে হচ্ছে যে আপনাকে ল অ্যান্ড অর্ডার, আপনি সরকারে এসেছেন, দায়িত্ব আপনি নিয়েছেন, আপনাকে পালন করতে হবে। আপনাকে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, ইনফ্লেশন ঠিক করতে হবে। সেটার জন্য যে এর জন্য যে মানসিকতাটা থেকে বেরিয়ে আসা দরকার যে আমি একা সব পারি, সেটা হবে না। আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, যারা স্টেক হোল্ডার আছে তাদের নিয়ে বসেন, সংস্কারের এই রোডম্যাপটা ক্লিয়ার করেন এবং হচ্ছে রাজনীতি নিয়ে যেন কোনো খেলা না হয়। রাজনীতি ইটসেলফ খেলা, কিন্তু রাজনীতির পর্দার আড়ালে যেন খেলা না হয় যে এক দল ভেঙে আপনি আরেক দল করবেন। অন্য কোনো দল যদি কেউ যদি তৈরি হয় তার আদর্শ নিয়ে, তার ম্যানিফেস্টো নিয়ে যে জনগণের সমর্থন পায়, অসুবিধা কি? পাক না, সমস্যা তো নাই। কেউ তো সরকারের দীর্ঘদিন ছিলেন, তারা তো আসলে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গেছেন, তারা কোনো না কোনো ভাবে এখানে প্রভাব বিস্তার করছেন কিনা? সেটা তো আপনাকে মাঝখানে বললাম যে আপনি 18 নির্বাচনের অফিসারদের এখন পর্যন্ত সরাতে পারেন নাই। তারা এখন সভা সমাবেশ করে পদোন্নতি চাইছে, সরকারকে চ্যালেঞ্জ করছে, কর্মবিরতি পালন করবে। এবং একজন কর্মকর্তা বক্তৃতা করছেন যিনি ঢাকার ডিসি, উনি এখনো আছেন যে 2টা 20 দাঁত ভেঙে দিবেন। সরকারের গঠিত কমিশন একটি সুপারিশ করবে, এখনো করেনি। সেই সুপারিশ করার আগেই আপনি সরকারের বিপক্ষে বলছেন। সরকারি চাকরি করে এটা কিভাবে করে? এবং সরকার এটা আজকে পর্যন্ত 3 দিন 4 দিন হয়ে গেল, সরকার এখনো বরদাস্ত করে কিভাবে আছে? তার ফলে কিন্তু প্রশ্ন ওঠে যে সরকার আদৌ আছে কিনা। না না, এখন কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য যে সরকার আদৌ আছে কিনা। এই প্রশ্নটি যদি রাশিদ খান আপনার কাছে করি, রাজনৈতিক দল হিসেবে আপনারা কি মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্টভাবে কাজ করছে? না, অন্তর্বর্তীকালীন সরকারে 2-1 উপদেষ্টা ফাংশন করছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম উপদেষ্টা তারা আসলে ভয় পাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভয় পাচ্ছে, আওয়ামী লীগকে ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। কারণ তারা মনে করছে যে আওয়ামী লীগ বড় একটি দল, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে তো আমরা বিপদে পড়বো, আওয়ামী লীগ আসলে তো আমাদেরকে ফাঁসি দিবে। অন্যথা এই যে 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন যে সকল ডিসিএসপিরা করেছে তাদের তো ধরে ধরে ফাঁসি দেওয়া দরকার ছিল। তারা অন্যায় করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই গণতন্ত্র হত্যার জন্য একজন মানুষ যদি মানুষ খুন করে ফাঁসি হয়, গণতন্ত্র হত্যার জন্য তারও ফাঁসি হওয়া দরকার। কয়েকজন আমি ফাঁসি দিতে ভাবলাম যে ফাঁসি দিবেন না, ভালো কথা, তাদেরকে গ্রেপ্তার করেন, চাকরিচ্যুত করেন। আপনি প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ রাখবেন, আপনি তাদেরকে পুনর্বাসন করবেন, তাদেরকে আপনি একের পর এক প্রমোশন দিবেন, আর আপনি বলবেন সংস্কার। এই সংস্কারের গল্প আমরা শুনতে চাই না। আমরা যে দাবিগুলো করছি সেটি হলো যে শেখ পরিবারের যারা এমপি ছিল তাদেরকে ধরতে হবে, তাদেরকে দুদকের মামলা দিতে হবে, আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ডিসি এসপি যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধতার নির্বাচন করতে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, এবং যারা বিপ্লবীরা ছিল, যারা শিক্ষিত যোগ্য, প্রয়োজনে তাদেরকে নতুনভাবে পুলিশে নিয়োগ দিতে হবে। দেখেন, আমি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে পুলিশের প্রায় 90% ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের। এই যে এই পুলিশকে রেখে যদি বলেন যে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন, সেটি কোনোভাবেই সম্ভবপর নয়। আমরা মনে করি কি তাহলে এই 90% আওয়ামী লীগের নির্বাচনের কথা কি বলছে, সবাই বলছে যে আপনারা কি চান, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করেন, কিন্তু রোড ম্যাপ ঘোষণা করতে গেলে তো অবশ্যই আপনাকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে। সরকার তো এই দলগুলোকে কোনো গুরুত্ব দিচ্ছে না, মনে করছে যে আমরা সাধারণ জনগণ আমাদেরকে বসিয়েছে। উপদেষ্টা একজন কালকেও বললেন যে এই সরকারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, ব্যাপক জনসমর্থন রয়েছে। উনি কি নির্বাচন করেছেন না ভোট করে এসেছেন যে উনি কথা বলছেন? নিশ্চয়ই নির্বাচন ছাড়া আসলে জনসমর্থন, আমি সেটা বলছি, নির্বাচন তো অবশ্যই করতে হবে, কিন্তু ন্যূনতম রাষ্ট্র সংস্কার সেগুলো কোথায়? পুলিশের সংস্কারটা করতে হবে, বিচার বিভাগের সংস্কারটা করতে হবে, নির্বাচন
নির্বাচন কমিশনের সংস্কারটা করতে হবে, প্রশাসনের সংস্কারটা করতে হবে। এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলো যদি সংস্কার করার পরে আপনি ইলেকশন দেন, সেই ইলেকশন গ্রহণযোগ্য হতে হবে। এবং এখন সরকার যে স্টেপগুলো নিচ্ছে, প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা ডিসিশনের সাথে রাজনৈতিক দলগুলোকে আপনার সম্পৃক্ত করতে হবে। কারণ কি? কারণ এই সরকারের কোনো রাজনৈতিক কিন্তু ভিত্তি নাই। সুতরাং এখন যারা আছে, যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ যে সকল রাজনৈতিক শক্তি কাজ করেছে, এমনকি আইনজীবীরা বলেন, অন্যান্য স্টেক হোল্ডার বলেন, সবাইকে নিয়ে সরকারের উচিত একসাথে পথ চলা। কিন্তু সরকার সবাইকে বাদ দিয়ে আলাদাভাবে এককভাবে কিছু করতে চাচ্ছে। এর ভিতরে সন্দেহ যে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে সরকার মূলত আরেকটি দল গঠন করার জন্য সময় নিচ্ছে কিনা। আমরা একদম শেষ সময় চলে এসেছি। রাজীব আহমেদ, আমরা সংস্কার নিয়ে অনেক আলোচনা করেছি, নির্বাচন নিয়ে আলোচনা করছি, সব রাজনৈতিক দল নিয়েও চিন্তা করছি। সবশেষে আপনার কাছে খুব ছোট করে একটু জানতে চাই, জনগণের কথা কারো মনে আছে? জনগণ, এটা তো আমি তো সাংবাদিক, আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর দিতে পারবে রাজনৈতিক দলগুলো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে জনগণ উপেক্ষিত থেকে যাচ্ছে। জনগণ আগেও উপেক্ষিত ছিল, এখনো জনগণ উপেক্ষিত। আপনি যে জায়গাটা আমরা বারবার বলতেছি যে আপনি দ্রব্যমূল্য এবং নিরাপত্তা, এই দুটো কারণেই তো এই অভ্যুত্থান হয়েছে। এই দুটো কারণেই তো মানুষ এইভাবে অকাতরে জীবন দিয়েছে, মানুষ প্রাণের ভয় না পেয়ে রাস্তায় নেমে এসেছে। সেই জায়গাটা তো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে জনগণ উপেক্ষিত। একই সাথে যেভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু নিয়ে চিন্তা করতে হবে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকে এই মুহূর্তে দেশ এবং জনগণ নিয়ে চিন্তা করতে হবে। রাশেদ খান, রাজীব আহমেদ, ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।